পার্কে ঢোকার জন্য এখান থেকে চার্জ করলো প্রায় 58 টাকা করে একজনের জন্য। এটা প্রচুর উপর থেকে জলগুলো ঝর্ণায় নেমে আসছে আর দেখতে খুব সুন্দর লাগছে। যেমন অনেক লোকাল ছেলে আরে আসছে এখানে চান, নিচে থেকে উপর দিকে আসছে। এখানে মন্দিরটা এরকম লাগছে দেখতে, আর আশেপাশে অনেক কিছু আশ্রম আরে আছে, যেমন দোকানদানি অনেক কিছু আছে। এখান থেকে 7 কিলোমিটার, প্রায় যেতে টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর পাহাড়গুলো দেখো, আমি কিছুদিন আগে এসেছিলাম, এর উপরটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় সমুদ্র সৈকতের। এদিকে কাউন্টারগুলো ভেঙেছে, ভেঙে নতুন কিছু কাজ চলছে, যার জন্য অনেক কিছু ভাঙা দেখতে পেলাম। অনেকদিন পর আসছে কিনা যার জন্য। চলো টিকিট নেবো। টিকিট নিয়ে আয় গেছে আর কিছু পেন্টিং আরে করা আছে, দেখেছো, দারুণ লাগছে। মেরিন ড্রাইভে সকালে যাচ্ছিলাম, যাওয়ার কারণে ওই দিকের ফ্লাইওভারটা ভাঙা আছে দেখলাম। আমার দিকে উপর দিয়ে ঘুরে ওই সাইডে যেতে হবে। কিছু নতুন কাজ চলছে, যার জন্য জায়গাটা দেখলাম ভাঙা আছে। ওই দিকটা দিয়ে নামা যেত, কিন্তু নামা যাচ্ছে না। আমরা সামনে এটা দিয়ে নেবে উঠবো, উঠে তারপর ওই সাইডে যাব। সামনে স্টেশনটা চাঁদনি রোড আছে, মুম্বাইয়ের একটা দ্বিতীয় স্টেশন, মেরিন ড্রাইভের পর চাঁদনি রোড। কিছু লোকাল স্টেশনটা প্রচন্ড বড় স্টেশন, প্রচন্ড ভিড়ও হয়। গোসাই রোডে নেমে পড়েছি এখন, প্রায় টাইম হয়ে গেছে 8:50 বাজছে। এখান থেকে আমরা মন্দিরের জন্য রওনা দেবো। গোসাই প্ল্যাটফর্মটা কিছুটা এরকম দেখতে লাগছে। প্রায় 8:54 টাইম হয়ে গেছে। এই সময় ট্রেনটায় করে আসলাম, ট্রেনটার সময় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এবারে এর উপর থেকে দেখবো কি ওভার ব্রিজ থেকে ভিউ আসে। সামনে কিছু মালগাড়ি দাঁড়িয়ে আছে কন্টেনার নিয়ে। চলো দেখা যাক আগে দেখি কি করা। এবারের উপরে ওঠার পর সামনে আছে টিকিট কাউন্টার। প্রচণ্ড পরিমাণে ভিড় তো হয় এইদিকে যাওয়ার জন্য, মানে সমস্ত ভিড় হয় চার্চগেট যাওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আমরা 2 নম্বর গেট দিয়ে নামছি, আর সামনেটা আছে এটা লিফট করা আছে উপরে ওঠার জন্য। আর 2 নম্বর গেটের বাইরে বেরোতে হবে আমার দিকে। প্রচণ্ড পরিমাণে ভিড়, সো চার্চ গেটে যাওয়ার জন্য বেশিরভাগ এখান থেকে ভিড়টা প্রচণ্ড পরিমাণে হয়ে যায়। এটা গোসাইয়ের বাস স্ট্যান্ড, এখান থেকে সমস্ত লোকাল বাসগুলো ছেড়ে যায়। আমি ধরবো অটো, সামনেটা আগিয়ে যাচ্ছি, গিয়ে দেখি অটো কীরকম কী রেট নিচ্ছে। আর সবাই মোটামুটি বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্য। সকালের টাইম, এখান থেকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, সামনে অটো স্ট্যান্ড আছে, এখান থেকে শেয়ারিংয়ে করে যাওয়ার প্রোগ্রাম তো আছে। এবারে দেখা যাক কি প্ল্যানিং হয়, সেই হিসেবে শেয়ারিংয়ে গেলে শেয়ারিংয়ে, না হলে ডাইরেক্ট একটা অটো করে নেবো, অটোয় করে চলে যাব। গোসাই রোডে নেবে অটো দেখি, আগে দেখি অটো পাওয়া যায় নাকি। সামনে আছে অটো, আরে প্রচণ্ড আছে, কিন্তু এই সাইড থেকে যেতে চাইছেন না। এইটা ওয়েস্ট, এটা ইস্ট থেকে আমাকে যেতে হবে যতটা সম্ভব। আমি ইস্টের দিকে যাচ্ছি, ওয়েস্টে আছি এখন, ওই সাইডে গিয়ে অটো ধরবো। আর এদিকে প্রচণ্ড অটো আরে চলে। আর এখান থেকে যাওয়ার উদ্দেশ্য কি, এখান থেকে কাছে একদম, বেশি টাইম লাগে না। সাইডে গিয়ে ক টাকা করে কি রেট নিচ্ছে অটোর, সেটা তোমাদের সাথে দেখাবো। অটোর মধ্যে উঠে পড়েছি। এখান থেকে আমায় হাইওয়ে তানাক যাওয়ার জন্য 30 টাকা 35 টাকা চার্জ করছে। আর এখান থেকে যাবার, ওখান থেকে এক্সট্রা অটো চেঞ্জ করতে হবে আমাকে। দেখা যাক কী হয়। ফাইনালি আমাদের অটো
ছেড়ে দিয়েছে। প্রায় গুগল ম্যাপে চেক করলাম 42 মিনিটের মতো টাইম লাগবে। আর গোয়ার এই দিকটা হচ্ছে প্রায় পালপুরের দিকে চলে এসেছিলাম। পালপুরের এই দিকটা খুব সুন্দর, মানে একদম গ্রামের মতো। প্রায় বেশিরভাগ জিনিস মনে হচ্ছে নুন আরে তৈরি হয়, সমুদ্রের জলটা উপরে চলে আসার কারণে সমস্ত এরা জমির মতো ভাগ করে রেখেছে যে জিনিসগুলো নুন হয়। এইদিকে রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ, মানে প্রায় বর্ষার জন্য রাস্তা খারাপ হয়ে গেছে। আর অটোয় করে যেন বেশি বুঝতে পারা যাচ্ছে যে এত পরিমাণে রাস্তাগুলো খারাপ হয়েছে। আর প্রচণ্ড অটোর প্রেসার, এইদিকে প্রচণ্ড অটো চলে। এখান ধরে আসছিলাম, এটা কিছু মার্কেটটায় দাঁড়ালো, এবার এখান থেকে যাবে প্রায়। এদিকে রাস্তা প্রচণ্ড খারাপ, বর্ষার টাইমে প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে। সামনে একটা মন্দির আছে, মন্দিরটা খুবই সুন্দর। আমরা এখন হাঁটছি মন্দিরের উদ্দেশ্যে, আর জায়গাটা খুবই সুন্দর লাগছে। অটোয় করে যাওয়া যেত, কিন্তু আমি অটোয় করে গেলাম না, হেঁটে ভিউটা দেখানোর জন্য যাচ্ছি। অনেকে সবাই আসছে, আজকে বুধবার হওয়ার জন্য ভিড় একটু কম আছে। সোমবারে প্রচণ্ড ভিড় থাকে। আশেপাশের ভিউটা খুব সুন্দর, মানে এখান থেকে খুবই সুন্দরভাবে অনুভব করা যায় ভিউটা। আর সামনে তো একটা ছোট্ট ঝর্ণা আসতে চলে, সেটা দেখাবো। নতুন তৈরি করে দিয়েছে, আরো দেখতে ভালো লাগছে। এবারে এইগুলো ছিল না, এইবারে এইগুলো আছে। আর এই ঝর্ণাটা আসছে উপর থেকে, অসাধারণ ভিউ লাগছে। ন্যাশনাল পার্কে ঢোকার জন্য এখান থেকে চার্জ করলো প্রায় 58 টাকা করে এক জনের জন্য। এটা মিটার নিয়ে ফরেস্টরা তৈরি আছে, যার জন্য এই জায়গাটা জন্য এখন এন্ট্রি চার্জ নিচ্ছে, কিন্তু এটা আগে নিত না, এটা চার্জ। আর এইটা আছে তুঙ্গিনেশ্বর মন্দিরের জন্য। এই জায়গাটা খুব সুন্দর, ফেমাস একটা জায়গা। আর এখানে দূর দূর থেকে লোক আসে, কেন এখানে ভোলেনাথের মন্দির থাকার কারণে, যার জন্য আরও দূর দূর থেকে লোক আসে। অটোগুলো কিভাবে উপর দিকে উঠছে দেখো শুধু। রাস্তাটা তো মানে কাঁচা রাস্তা, প্রায় মাটির রাস্তা, যার জন্য অটোগুলোতে যাওয়ার একটু রিস্ক আছে। কেন এইসব জায়গা আমি আরও আগেতে এসেছি, যার জন্য আসার কারণে আমার কিছুটা আইডিয়া এখন হয়ে গেছে, যার জন্য আমি ভাবলাম অটোতে যাওয়াটা ঠিক হবে না। আর প্রায় এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, তো এমনি হাঁটা যেতেই পারে মন্দির থানা। ওই হিসাবে মন্দির থানা ঘেঁটে যাচ্ছে, একটা জঙ্গল, ডিপ জঙ্গলের মধ্যে চলে আসছি। কেন এখানকার পাখির জন্য এই ফরেস্টটা সব থেকে ভালো, মানে অন্য সিজনে এলে মানে এখানে নানা ধরনের পাখি দেখতে পাওয়া যায়। পাখিগুলোর আওয়াজ কোনো ভিতর থেকে তো আসছে, কিন্তু আসছি এখানে আছে ঝর্ণা আছে প্রচুর, উপর থেকে জলগুলো ঝর্ণায় নেমে আসছে। আর দেখতে খুব সুন্দর লাগছে, যেমন অনেক লোকাল ছেলে আরে আসছে এখানে চান করতে। আর জলটা তো খুব সাদা হয়ে নামছে। যেমন নিচের দিকে আরে আছে, অনেকে সবাই চান করতে অলরেডি লেগে গেছে। আমার টাইম হলে আমি প্রায় চান করব। জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর উপর দিকে হাঁটছি, রাস্তাটা প্রচণ্ড খারাপ। সেটা অনুভব করলাম যে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, যেটা শহরের ভিড়ভাট্টার মধ্যে হারিয়ে যায়, সেটা একমাত্র জঙ্গলের মধ্যে এলে সেই জিনিসটা পাওয়া যায়। আর হাঁটার এক্সপিরিয়েন্সটা যত দূর আমার আছে, কেন আমাকে পাহাড়ের মধ্যে একটু হাঁটতে ভালোই লাগে। গাড়ি তো যাচ্ছে উপর দিকে, প্রায় সেই কারণে চিন্তা ভাবনা করলাম হেঁটে হেঁটেই যাচ্ছি। আর হেঁটে হেঁটে যাওয়ার ভিউটা নেক্সট লেভেল, যেটা জঙ্গলের মধ্যে এলে পাওয়া যেতে পারে।
কিছু ইনফরমেশন দিয়ে আছে। এখানে আগে পুলিশ থাকতো না, এখন পুলিশ আরে আছে দেখলাম। কেন আমি যখন এসেছিলাম এইসব কিছুই ছিল না, এত ভালো রাস্তাটাও ছিল না, রাস্তাটা খারাপ ছিল। এখন রাস্তাটা ভালো হয়েছে, পুলিশ অনেক আছে। অটোটা আসছে দেখো কি কন্ডিশনে, মানে উপর দিকে আসা প্রচণ্ড রিস্ক অটোয় করে। আর এখানে টয়োটার কিছু গাড়ি চলছে, নিচে থেকে আসতে প্রায় এক একজন পিছু 50 টাকা করে নেয় গেটের মুখ থেকে। আর এই অটোটা নিচে থেকে উপর দিকে আসছে। জল নেমে আসে, যার জন্য রাস্তাটা প্রচণ্ডই খারাপ। আর দু সাইডে মাটিগুলো নেবে নেবে গাছের শিকড়গুলো অবধি নিচের দিকে নেমে গেছে। আর মাঝে মাঝে পাখির আওয়াজগুলো খুব সুন্দর আসছে, নানা ধরনের পাখির আওয়াজ আসছে। রাস্তার কন্ডিশন এতটাই খারাপ যে উপরে গিয়ে অটো আটকে যাচ্ছে, যেতে পারছে না। প্রচণ্ড বোল্ডার আরে জল নেমে নেবে, বোল্ডারগুলো অনেক বেড়ে গেছে, যার জন্য অটো উপর দিকে উঠতে পারছে না। আসছে জলটা নেবে নিচের দিকে যাচ্ছে, ঝর্ণাটা একদম উপর থেকে আসছে। অনেকে সবাই ঝর্ণার সামনে বসে আছে, পুলিশ আরে ঘোরাঘুরি করছে, উপর দিকে একদমই উঠতে দিচ্ছে না, কেন ডেঞ্জারাস জোন বলে ঘোষণা করা আছে। কিছুক্ষণ আগে পুলিশ এখান থেকে সবাইকে তুলে দিচ্ছিল, কেন উপরে এসে চানাড়ে করছে, তো যার জন্য এখান থেকে বসতে দিচ্ছে না। এখন আমি হাঁটি, আগে তো ছোটো ছোটো বাচ্চারা যখন হাঁটে প্রচণ্ড স্পিড পরিমাণ হেঁটে চলে যায়, কিছু মনে হয় না, যেমন এখন হাঁটছে একজন, এদের কিচ্ছু মনে হচ্ছে না, খুব শব্দে হেঁটে চলে যাচ্ছে। মধ্যে বাঁদর কিছু আছে, একজন আশেপাশে ঘোরাঘুরি করছে। অনেকে ভুট্টা আড়ে দিয়েছে, ভুট্টা আড়ে খাচ্ছে। ডাস্টবিনে ফেলে গেছিলো, ডাস্টবিন থেকে ঘুরিয়ে খাচ্ছে। এখানে যদি কিছু জিনিস খারাপ লেগে থাকে, এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পয়সা নিচ্ছে, প্রায় 58 টাকা করে নিচ্ছে। মানে এবারে এখানকার লোকালের জন্য হয়তো একটু কম নিচ্ছে। তো উপরটানা আসার থেকে দেখলাম প্রায় 3 কিলোমিটার রাস্তা, রাস্তার দু সাইডে প্রচণ্ড প্লাস্টিক, যে উপরে নিয়ে আসছে ওপর থেকে পরিষ্কার করছে না। কেন এটা ওদের করা দরকার, কেন এরা এর জন্য পয়সা নিচ্ছে দেখাশোনা করার জন্য। আশা করছি প্লাস্টিকগুলো আগামী দিনে এই যদি পরিষ্কার করলে জঙ্গলটা হয়তো অনেক ভালো থাকবে, নাহলে এও জঙ্গলটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। যেমন নিচেও তার প্লাস্টিকগুলো আস্তে আস্তে নেমে চলে গেছে, উপরে ছিল জলের কারণে আরও নিচে নেমে চলে গেছে। এখানে কিছু টাইম লেবু জল খাবো, লেবু জল খেয়ে মন্দির সামনে চলে আসছে, মন্দিরের গেটের সামনেতেই আছে, সামনে মন্দিরের গেট। লেবু জল খাচ্ছি উপরে এসে, প্রায় নিচু থেকে অনেকটাই আসতে হয়েছে, প্রায় 3 কিলোমিটার রাস্তা উপর দিকে আসতে হয়েছে, প্রায় টাইম লেগে গেছে 40 মিনিটের কাছে। চলে আসছি, এখান থেকে ভিউটা উপর দিকে অসাধারণ লাগছে দেখতে। কিছু মিশাল পাও নিয়েছি, দুটো রুটি নিয়েছি, আর মিশাল বলতে এটা হচ্ছে ঘুগনি বললেই চলে, তার সাথে একটু চানাচুর আর সব মিক্স করে ছড়িয়ে দিয়েছে, পেঁয়াজ আছে, লেবু আছে। চলো এটাই এখানে পাওয়া যায়, আর বিশাল কিছু পাওয়া যায়। এখান টানা করছে অটোগুলো আসে আসতে, বৃষ্টি নেমে গেছে, আর এখানে অনেক দোকানারে আছে। একটু বৃষ্টি নেমে গেছে, গিয়ে একটু ছাওয়ার জায়গাটা দাঁড়াবো, তারপরে চিন্তা করছি। সেই বিখ্যাত তুঙ্গেশ্বর মন্দির, এখানে মন্দিরটা এরকম লাগছে দেখতে। আর আশেপাশে অনেক কিছু আশ্রম আরে আছে, যেমন দোকানদানি অনেক কিছু আছে। আর এই দিক থেকে মেন গেট।
শুন বলে হিসেব ঘোষণা করে দিয়েছে, সামনের প্লাকার্ডও লাগিয়ে দিয়েছে, কি কারণে জানি না। অনেকে সবাই যাচ্ছে ভিতর দিকে, জানি না এরা কি করতে চাইছে। কেননা এই জায়গাগুলো আমি চান করে গেছি, ভালো করে মনে আছে এখনো, এগুলো এখন আপাতত যেতে দিচ্ছে না, সব ঘেরে দিয়েছে, মানে নামতেই দেয় না। আর এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, যেদিন ভান্ডারা লাগায় সোমবার দিনকে। যেমন অনেকে সবাই পুজো আরে দিচ্ছে মন্দিরে। এই জায়গাগুলোতে আগে নামা যেত, এখন নামতে দিচ্ছে না, কি রিসেন্ট কিছু তো আছে, নাহলে ছেড়ে তো দেবে না, কিছু কারণ আছে। যেমন আমরা এর উপরে উঠেছিলাম, এর উপরে ওই সাইড দিয়ে রাস্তা ছিল, কিন্তু এখন দেখছি ঘেরে দিয়েছে। কি কারণ? কিছু তো একটা কারণ আছে, নাহলে ঘেরে তো এইভাবে দেবে না। আগে যেমন মানে ওই সাইডটা দিয়ে মোটামুটি যাওয়া যেত, এখন যাওয়া যাচ্ছে না। এখান থেকে যেমন অনেকই সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। মন্দিরে গিয়েছিলাম, মন্দিরটা পুরোই তারে নেই, এখন উপর দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি, উপর দিকে যাওয়া তারপর দেখবো। এদিকে সবাই খোলা খাইয়েছে। কিছুক্ষণ জায়গাটা ছিলাম, থাকার পর নেমে যাচ্ছি। মন্দিরটা খুব সুন্দর লাগছে এখান থেকে। না গেছে, কি করে গেল আমি যা দেখতে পেলাম না যাওয়ার টাইমে কাউকে। মন্দিরের উপরে আশ্রমের দিকে যাচ্ছি। আর এখানটায় কিছু দিয়ে হচ্ছে ঘেরে দিয়েছে, উপরে উঠতে দেয় না মনে হচ্ছে, দেখা যাক কি ব্যাপারটা হচ্ছে। উপরের আশ্রমটা এখান থেকে 7 কিলোমিটার, প্রায় যেতে টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর পাহাড়গুলো দেখো, এত বড় বড় পাথর নিচের দিকে নেমে এসছে, নেমে এসে এগুলো সাইড করেছে, প্রচন্ড বড় বড় পাথর নিচে দিয়ে নেমে আসছে। যেমন গাছ উপড়ে আড়ে পড়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে, অনেক রাস্তা আরে আলাদা হয়ে গেছে, বড় বড় পাথর নিচে চলে এসছে। তো বর্ষাকালে পাহাড়টা আলাদা ধরনের লাগে। যেমন আমি দেখছি পুরো গাছগুলো শিকড়গুলো অব্দি বেরিয়ে চলে আসছে, কিছু মুহূর্তে যখন মনে হয় নিচের দিকে চলে আসবে, কি পয়সা না আছে না দেখলে বুঝতে পারি না। তবে যাই বলো, বর্ষাকালে পাহাড়ের আলাদাই একটা অনুভব করা যায়। হালকা হালকা বৃষ্টি পড়ছে সাথে, আর হাঁটছিলাম রাস্তা দিয়ে, রাস্তাটা ভালো না, মানে উস্কো খুস্কো রাস্তা।
শহরে আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে শুধু একমাত্র সিঙ্গেল আছে মোবাইলের বিএসএনএল ছাড়া আর কোনো নেটওয়ার্কের সিঙ্গেল পাবে না। এয়ারটেলও নেই, ভোডাও নেই, জিও নেই। সেখানে এসে দেখলাম, নেটওয়ার্কটা চেক করছিলাম, দেখছি কোনো লাগছে, খুব খুশি। এই দিকে আসার আমি একাই আসছি আপাতত, আশেপাশে কেউ নেই। আর এর উপরে একটা আশ্রম আছে, যেটা শ্রাবণ মাসটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। রাস্তা এইটা গেছে, এর উপর দিয়ে যাবো প্রায় পাহাড়ের কম্বিনেশন, পাহাড়ের উপরে অর্ধেক চলে আসছে, অর্ধেক আসার পরে এসে টিউবওয়েলটা দিকে জল খেলাম, খাবারই জল এইটা। পরে যখন আসে তখন টিউবওয়েলের জল নিয়ে খায়। তো ইজিভাবে পাম্প হচ্ছে, ইজিভাবে জলের লাইনগুলো করা আছে, যার জন্য ভালোভাবে জলটা উঠছে। আর কিছুক্ষণের মধ্যে পুরো একদম মেঘটা আবার চলে এলো, পুরো মেঘের দুনিয়াতে। সত্যিকারের অ্যামাজন পড়া যায় না, এত সুন্দর জায়গা। আর পাখির আওয়াজগুলো তো অসাধারণভাবে আসছে। সুন্দর লাগছে, শুধু মেঘটা কিছুক্ষণের সেকেন্ডের মধ্যে সরে গেছে। ও অসম অসম, কত সুন্দর লাগছে দেখতে। এই জিনিসগুলো দেখতে পেলেই মন মুক্ত হয়ে যায়। ও অসাধারণ অসাধারণ। নিচের মেঘগুলো যেন লুকোছুপি খেলছে, কিছুক্ষণের মধ্যে মেঘগুলো সরে যাচ্ছে, সরে যাওয়ার পর খুব সুন্দর মুভমেন্টগুলো লাগছে। তারপরে কিছুক্ষণের মধ্যে মেঘগুলো পুরো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। অসম। উপর দিকে মানে উঠছে, তো চোখেতে যেটা ক্লিয়ার দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্যামেরায় যাচ্ছে নাকি আমি জানি না, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর মেঘটা আস্তে আস্তে পুরো ঘন হয়ে আসছে। ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, ক্যাংড়া, লাল ক্যাংড়া পাহাড়ি। আর কন্ডিশন একটাই যে সাইডে সাইডে যে গাছগুলো আছে, তো আস্তে আস্তে মাটিগুলো ধসে নিচের দিকে নেমে গেছে। আর এই দিক থেকে ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে। আরে এই জায়গাটা যারা থাকে বেশিরভাগই আদিবাসীরা থাকে। আর শ্রাবণ মাসটা খোলার কারণে এই জায়গাটা সবাই আসে। দূর দূরস্থানে কেউ নেই, সেফ আমি জঙ্গলে একা ট্রেকিং করছি। ট্রেকিং করার এক্সপিরিয়েন্সটা আলাদা, একা থাকা আলাদা, আর একা ট্রেকিং করার মজাটা পুরোই আলাদা। দূর দূরস্থানে প্রচণ্ড জঙ্গল, ঘন জঙ্গল। এখান থেকে তো পুরো জঙ্গলটা আরও ঘন লাগছে, কেন উপর সাইড পাথরগুলো আরে সব নিচের দিকে নেমে আসছে। উপরটা অনেক সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলো তো মানে শিকড়গুলো পুরো মাটি থেকে পুরো সরে গেছে, শিকড়গুলো সরে যাওয়ার কারণে মানে উপর দিকে চলে আসছে। গাছটা দেখলে বুঝতে পারবে। এই দেখো, আর এর উপরে অর্ধেকটা গেলে আশ্রম আছে, ঠিক আছে। আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে এখান থেকে ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছে সব থেকে সুন্দরভাবে। এই জায়গাগুলো না এলে অ্যাকচুয়ালি অনুভব করা যায় না। ক্যামেরা হয়তো অত ভালো লাগবেও না দেখতে, অসম লাগছে দেখতে। দূরের পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো আলাদা এক্সপিরিয়েন্স। আসো পাহাড়েতে।
নিঝুম ওয়েদারেতে পাখিদের আওয়াজ খুবই সুন্দর লাগছে শুনতে, আলাদা এক্সপিরিয়েন্স। এখন মনে হচ্ছে যেন একটা মেঘের দেশে চলে এসেছি, মেঘ আশেপাশে ভেসে ভেসে উড়ে বেড়াচ্ছে নিজেদের মন মতো। দেখো শুধু ওয়েদারটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স উপরে এসে, কিন্তু দেখতে সব থেকে সুন্দর লাগছে এখানটা। এই জায়গাগুলো ঝর্ণার জলটা নেমে আসে, জল কম হচ্ছে বলে এই জায়গাটা দিয়ে জল নেমে আসে না। কিছুক্ষণ আগে মেঘ ছিল না, এক্ষুনির মধ্যে মেঘটা পুরো ঢেকে গেল, পুরো সাদা হয়ে মেঘটা চলে এলো। দেখো শুধু মুভমেন্টগুলো করছে। মানুষ আসেন সেই জায়গাগুলো সব থেকে সুন্দর, তারই মধ্যে কিছুটা এই জায়গাটা মানুষের প্রচণ্ড কম আসা যাওয়া, যার জন্য জায়গাটা খুবই সুন্দর। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তার সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, পুরো মেঘের রাজ্যে চলে আসছে। মহারাষ্ট্র কিছু জায়গা আছে যেগুলো আসা যেতে পারে, একদিনের ট্যুর করা যেতে পারে, অসাধারণ ভিউ। গ্রুপে এলে তো এই জায়গাগুলো খুবই এনজয় করা যায়, আর গ্রুপে নিজের মতো টাইম করবে না, মেন ব্যাপার এইটাই। যার জন্য একা স্লো বেরিয়ে পড়ো, নিজের মতো জায়গাতে চলে যাও। জায়গাটা মেঘটা সরার পর জায়গাটা লাগছে সত্যিকারের, কিছু কিছু মুমেন্ট ভোলার মতো না। হয়ে গেলে এখানে 4x4 নিয়ে আসা যায়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট যারা থাকে তারাই আসে উপরে, এমনি মনে হয় তো আসতে দেয় না। প্রচণ্ড উপরে আছে মানে গাছগুলো, দেখতে যতটা সুন্দর উপরটা, মানে খুবই সুন্দর। এখন টাইম হয়ে গেছে প্রায় 1:40 বাজছে। এখানে শুধু আম পাতাগুলো ছড়িয়ে গেছে, শুধু নিচে পড়ে আছে দেখো। তবে এখানে একটা জিনিস দেখছি, প্রজাপতিগুলোর পুরোই আলাদা কালার, একদম উপরে আসার পর কালারটা পুরোই চেঞ্জ। এখান থেকে পুরো ভিউটা সুন্দরভাবে দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে, যার জন্য আস্তে আস্তে পুরো মেঘেতে ঢেকে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশার জন্য। দেখেছো, এখনো আমাদের আশ্রম যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, অনেক টাইম আছে। এই সবে 2:15 বাজছে, প্রায় 6টাকে নিচে চলে আসবো। দেখা যাক কতটা কি হয়। মানে রাত্রেবেলা সিকিউরিটি আরে গার্ড দেয় যায় মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আর এখানে যদি কুয়াশাটা না থাকতো, এখান থেকে আলাদা লেভেলের নিচের ভিউটা পাওয়া যেত, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর ভিউটা আসতো। তবে এই জায়গাটা থেকে যদি ওয়েদারটা ক্লিয়ার হতো, ভিউ প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হতো। দেখার ভিউটা সব থেকে সুন্দর লাগে নিচের দিকে, মানে অনেক ঝর্ণা আরে আছে, যার জন্য সেটা দেখতে আরও সুন্দর লাগতো।
ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু আছে, যেমন হচ্ছে এটা মানে ভিউ পয়েন্ট একটা বললেই চলে, এখান থেকে দেখতে খুব সুন্দর লাগবে। যেমন এই একটা সব থেকে বড় পাথর কিভাবে আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। পাহাড়টা খুব ডিপ, চড়াই নেই, মানে সমতল বললেই চলে। উপরে রাস্তাটা গাড়ি আড়ে যায় কি না সেই হিসেবে রাস্তাটাকে তৈরি করেছে এরা। রাস্তাটা সমতলভাবে গেছে, চলতে অতটা কষ্ট হয়নি, প্রায় কন্টিনিউ অনেকখানি হাঁটতে হবে অবশ্যই, কিন্তু হাঁটতে কষ্ট হবে না। কেন এক একটা নতুন কিছু আকর্ষণীয় জিনিস আসতে থাকে, দেখতে দেখতে কীভাবে টাইমটা কেটে যায় নিজেও বুঝতে পারি না, অটোমেটিক রাস্তা কমপ্লিট হয়ে যায়, সেই কারণে কিছু মনে হয় না। এদিকটা সম্পূর্ণই লাল মাটি, লাল মাটিকে কেটে কেটে পাথরগুলোকে কেটে কেটে রাস্তা তৈরি করা আছে। এখান থেকে নিচের গ্রামটা দেখা যাচ্ছে, কিন্তু মেঘটা যদি একটু ক্লিয়ার হতো অসাধারণ ভিউ আসতো, সে দেখার মতো। এখনো পড়ে আছে, দেখতে মানে দারুণ লাগছে দেখতে। তোমাদের দেখাচ্ছি শুধু কি সুন্দর লাগছে পাতাগুলো। এর উপরে খানিকটা পরে আশ্রম আসবে, আশ্রমটা কিছুক্ষণ থাকবো, তারপরে নিচের দিকে নেমে যাবো। আর মেঘগুলো আস্তে আস্তে উড়ে উড়ে আসছে, খুব সব থেকে সুন্দর দেখতে লাগে। ওয়েদার ক্লিয়ার হলে আরও সুন্দর মানে এক্সপিরিয়েন্স করা যায় এই জায়গাটা। মেঘ কোনো আসছে, স্লো মোশন করলাম, পুরো মেঘটা উপর থেকে আসতে পুরো দেখা যাবে। আর নিচের দিকে গ্রাম আছে, মেঘটা সরে গেলেই সুন্দর লাগবে দেখতে। অনেকক্ষণ পর মেঘটা হচ্ছে সরলো, সরার পর নিচে যে একটা জলের ড্যাম আছে, সে ড্যামটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। টেস্টের উপরে খুবই কম লোক আসে, মানে অনেক টাইম লাগে উপরে আসতে, যার জন্য খুবই কম লোক আসে। আর যেখানে আসলেও বাইক ফাইক নিয়ে আসে।
যেমন লোকাল কোনো বাইক নিয়ে আসছিল। এই জায়গাটার নাম পড়েছে বেলা লেক ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা নিচে ড্যাম্পের হেভি লাগে দেখতে, যার জন্য এখান থেকে ড্যামটা নিচে দেখতে পাওয়া যায়। যে অসাধারণ অসাধারণ, মেঘের দুনিয়ায় চলে আসছে। এই গাছটার শিকড় থেকে মাটি অনেকটা নিচে নেমে গেছে। সার্চ করলে তুঙ্গেশ্বর যে কমপ্লিট ট্যাগ নাকি আমার জানা নেই, কিন্তু আমি প্রথম মানে একজন বাঙালি ফার্স্ট টাইম হচ্ছে তুঙ্গেশ্বরের মানে ডিপ ফরেস্ট থেকে পুরো ট্রেকিং করছিলাম। ট্রেকিং করে জানানো দরকার আছে যে উপরে রাস্তাটা কীরকম। অনেকে সবাই আসছে নিচে দিয়ে ঘুরে চলে যায়। আমি আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। কোনো দিন তুঙ্গেশ্বরে ট্রেকিং করতে আসো, চলে আসো বর্ষার টাইমে, খুব সুন্দর একটা। আর আমি একা একা ঘুরতে সব থেকে ভালোবাসি, কেন প্ল্যানিংটা খুব সুন্দর করে করা যায়। একটা ফ্রেন্ড আসার কথা ছিল, কিছু কারণের জন্য আসতে পারেনি, অথচ সে আপসেট করলো আমার সাথে। সে একটা কথা বললো আগে, ফাইনালি সে কিছুক্ষণ দেখা করে সে আর আসতে পারেনি। সে যেখানে ছিল সেই জায়গাতে চলে যায়। তবে পাহাড়টার উপরে এসে একটা এক্সপিরিয়েন্স করেছি, জায়গায় জায়গায় টিউল করা আছে, খাবার জলের প্রবলেম হবে না, সুন্দরভাবে বেশি পাম্প করতে হয় না, জল উঠে। আশ্রমটা নিয়ে আসছিলাম, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর ওয়েদারটা খুবই সুন্দর, মানে কুয়াশা পেছন থেকে সামনে থেকে দুদিক থেকে পুরো ঢেকে গেছে। আর রাস্তাটা খুবই সমতল রাস্তা, হাঁটতে একদম চলছে। উপর দিকে মন্দিরের কিছু এগুলো হচ্ছে কিছু ডিজাইনারে করছিল, যেগুলো হচ্ছে আস্তে আস্তে এখানে রেখে দিয়েছে। কি কারণে সেটা বুঝতে পারছি না। এটা জঙ্গলটার অনেকটা মধ্যখানে এলে জিনিসটা দেখতে পায়, প্রায় নামার টাইমে এটা দেখতে পাচ্ছি আমি। গাছগুলো ঝড় দেওয়ার কারণে গাছটা নিচে পড়ে গেছে, রাস্তার সাইডে পড়ে গেছে। আর আশ্রমটা খুবই ভালো, নাম কিছু দেওয়া নেই, পরে গুগল থেকে সার্চ করে পেলে দিয়ে দেবো। কিন্তু গাইগুলো নিজস্ব টাইম মতো চলে আসছে। হ্যাঁ, কাউকে আনতেও যেতে হয়নি, কিছু করতে হয়নি, ওদের মতো ওরা টাইম মতো চলে আসছে। হেঁটে হেঁটে যাচ্ছে ওরাও। আর এই সাইডটা জায়গাটার নাম পেরু। জায়গাটা খুবই সুন্দর। কিছুক্ষণ আগে মেঘটা সরেছিল, সরার সময় কিছু ফুটেজ নিয়েছিলাম, তো খুবই ভালো। তো দেখো গরুগুলো নিজস্ব টাইম মতো চলে আসছে। এখানকার মন্দিরটা খুবই ভালো ছিল, আশ্রম এটা। আর এখান থেকে সব কিছু ভেঙে নষ্ট করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আমি যখন আগে আসছিলাম এখানে আশ্রমটা ছিল, এখন ভেঙে নষ্ট করে দিয়েছে। এখন এই ভিতরে শুধু মন্দিরটাই আছে। মন্দিরটা তো দারুণ দেখতে লাগছে, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ভিতরে ক্যামেরা কোনো করার অ্যালাউ নেই, এরা ধরতেও দিচ্ছে না। অসাধারণ দেখতে লাগছে এই জায়গাটায়। ছিলাম কিছুক্ষণ ভিতরে, খুবই ভালো লোকেরা, চারে বস করিয়ে খাইয়েছে আমাকে। এই হলো গরু, খুবই সুন্দর, টাইম মতো নিজেদের চলে এসছে। আমরা এই সাইড দিয়ে নিচে নেমে যাব, প্রায় 7 কিলোমিটার রাস্তা আছে, 7 কিলোমিটার হেঁটে নামতে হবে, প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেছে। ভিতরটা আমি দেখাতাম, মানে কিছু এমন রিজন আছে না যে ওরা ক্যামেরা তো বার করতেই দেবে না। ওখানে যে মানে হচ্ছে সাধুটা যে আছে, অসাধারণ মানে ভাবে আছে,
মানে ও কোনোদিনের জন্য নিচেতে নামেনি, ওই জায়গাতেই ওর স্থায়ী জায়গা, এই জায়গাতেই আর কোথাও যায় না ও। আর এত সুন্দর পরিবেশ যে এখান থেকে হঠাৎ করে কেউ যেতে চাইবে না। আমারও মনটা কেমন করছে, কিন্তু কিছু করার নেই না, যেতে তো হবেই, সেই কারণে আবার বেরিয়ে পড়লাম। আর মেঘটা দেখো কিভাবে ধরেছে, পুরো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধ ছিল, বৃষ্টিটা আবার চালু হয়ে গেছে। দূর দূর টানা কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না, এত হচ্ছে বৃষ্টি তো পড়ছেই, আর মেঘটাও প্রচণ্ড করে আছে, দেখতেই পাওয়া যাচ্ছে না দূর দূর টানা। আর ভিডিও আশা করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। খুবই সুন্দর, মানে অনেক কিছু অনেক দিন থেকে প্ল্যানিং করে ভিডিও পোস্ট করা হচ্ছিল না, এখন ইদানিং কিছুদিন হয়ে গেল প্রায় চেষ্টা করছি ভিডিওগুলো পোস্ট করার জন্য। এটা ভিডিওর পেছনে অনেক টাইম লাগে কিনা, সেই কারণে টাইম আমি তো দিতে পারছিলাম না, যার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। এরকম কিছু নতুন নতুন জায়গা থেকে এক্সপ্লোর করব, কিছু মুম্বাইয়ের ভিডিও থাকবে, কিছু ওয়েস্ট বেঙ্গলের, আদার্স অন্য ইন্ডিয়া যেখান থেকে পারবো, যখন পারবো বেরিয়ে পড়বো। স্লো হওয়ার একটা কারণ আছে, যেখানে মন চাইবে সেখানে যেতে পারবো। মনে আছে, কিন্তু আমি একটা এখনো বুঝতে পারলাম না যে উপরে জলের সোর্স কোথা থেকে উপরে জল কালেক্ট করছে, দেখতে পেলাম না। কোনো জলের ট্যাঙ্কারে তো লাগানো তো অবশ্যই আছে, কিংবা ঝিল করা আছে, যেটা উপরে একমাত্র ওদের সোর্স আছে, ওরাই জানে, এখানে দেখতে পেলাম না আমি। আর এই নেমে যাচ্ছে আস্তে আস্তে, আর পুরো একদম মেঘেতে ঢেকে গেছে। থেকে নেবেছে, ধস নেবেছিল যখন, এই পাথরগুলো সব উপর থেকে নেমে আসে, কি পরিমাণে পাথরগুলো নেমে এসছে দেখেছো। সমস্ত পাথরগুলো উপরে ছিল, উপর থেকে সব নিচের দিকে চলে আসছে। জায়গাটা সব থেকে বেশি ক্ষতি হয়েছে আমার মনে হচ্ছে, সব থেকে বেশি ক্ষতি হলে এই জায়গাটাতেই হবে, কেন উপর থেকে সমস্ত পাথরগুলো নেমে চলে আসছে। জিনিস মানে এই জায়গাগুলোতে ক্ষতি আসতে তো হচ্ছেই, মানে আগামী দিনে আরও ক্ষতি বেশি হবে যদি ফরেস্ট না থাকে, কেন গাছের জন্যই পাথরগুলো আর উপর থেকে নেমে আসতে পারে না, মাঝে মাঝে ধস নেমে যাচ্ছে, গাছ পড়ে যাচ্ছে, যার জন্য আরও নেমে যাচ্ছে পাথরগুলো। যেমন এই গাছগুলো প্রচুর দিনকার আগেকার গাছ, প্রচুর পুরাতন পুরাতন গাছ এইগুলো। উপর থেকে সবে নেমে এলাম, পুরো মেঘে ঢেকে গেছে। যেমন এই জায়গাটার উপর থেকে পাথরগুলো যত এসছে সব নিচের দিকে নেমে গেছে। দুপুরে কিছু মিনিট বলবো না, ঘন্টা দুয়েক বৃষ্টিটা বন্ধ ছিল, উপরটা খুব এনজয় করছিলাম। নিচে আসার পর বৃষ্টিটা বেশি পরিমাণে চালু হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি চলছে, ফোঁটা ফোঁটা হয়েই চলেছে। শুধু ঝিপারের পরিমাণ নিয়ে যাচ্ছে, সুন্দর দেখা যায়, কিন্তু
এখান থেকে গাছপালা পাট মানে দেখা যাবে না, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে লোকাল কিছু সবজি আর এরা কালেক্ট করছে, যেটার নাম হচ্ছে ডিন্ডা। ওরা কালেক্ট করতে গেছে, দেখাচ্ছে, দেখো। এই কোনো নাকি সবজি করে খায়, জানি না কীরকম খেতে হবে, কিন্তু এরা পাহাড় থেকে কালেক্ট করছে, কালেক্ট করে নিয়ে গিয়ে সবজি করছে, সেমন করে উঠছে। মানে একদম উপরে চলে গেছে, কি পড়ে গেল কিছু বুঝতেই পারছি না। এদের এত এক্সপিরিয়েন্স, মানে নামার সময় তো বেশি রিক্স, ওঠার সময় ইজিভাবে উঠে পড়ে, কিন্তু নামার সময় প্রচণ্ড রিক্স। আর উপর থেকে ওইগুলো নিয়ে আসছে, না দেখলে এক্সপিরিয়েন্স করতে পারবে না ওদের কি পরিস্থিতি। দেখবো জিনিসগুলো, মানে ওখানে যাওয়া তো আলাদা নেক্সট লেভেল, কিন্তু যেই জিনিসগুলো সবজিগুলো কালেক্ট করতে গেছে একদম মানে নিচেতে হচ্ছে না, একদম টপ উপর দিকে, মানে উপর দিকে বেশিরভাগ জিনিসটা আছে। কিন্তু আমি অনেকক্ষণ থেকে ওই জিনিসটা লক্ষ্য করছিলাম, কিন্তু এই জিনিসগুলো এরা কালেক্ট করে সবজি করে, সেটা তো একটা নতুন এক্সপিরিয়েন্স, পাহাড়ে এসে সেটা জেনে গেলাম। কিন্তু কোনোদিনও বাজারে এই জিনিসটা দেখতে পাইনি, আমার আইডিয়াতে যত সম্ভব কোনোদিন আমি দেখতে পাইনি। তো এই ফার্স্ট টাইম দেখলাম যে ও বললো সবজি হয়, পরে গুগল করবো এর জন্য, দেখবো এর কি মানে ব্যাপারটা কি আছে। কেউ কোনোদিনও গুগলে আপলোড করেছে নাকি তাও জানি না। যে জায়গাগুলো আমরা যেতে পারি না সেই জায়গাটায় গেছে, গিয়ে খোলার মোচাগুলো করে, পাহাড়ি মোচা সেইগুলোকে লক্ষ্য করে কাটছে। মানে ওদের এইভাবেই মানে জীবিকা এইভাবেই হয়তো চলে, কেননা কাউকে দেখিনি যে কোলাগুলো কাউকে কেটে নিয়ে যেতে। একই ফার্স্ট টাইম দেখলাম যে কোলাগুলোকে কাটছে, দেখা যাক যখন নিচে আসতে দেখবো। দীর্ঘক্ষণ চলার পর তারপর লিফট পেয়ে গেলাম, লিফটে করে বাইকে করে যাচ্ছি। তো আপনার নাম কি হয়? আর বাইক পেয়ে গেলাম, বাইকে করে নিচের দিকে নামছি। অসাধারণ এক্সপিরিয়েন্স। आपको क्या चलते जाएंगे? हाँ, अच्छे बोलता हूँ।
टाइम में पीने में बहुत मजा आता है वो। আচ্ছা, वैसा चल रहे थे वो। তো দাদা একটা সুন্দর কথা বললো যে এখানে খাবার দাবার আরে পাওয়া যায়, 12টা থেকে 3টে অবধি খাবার দাবার পাওয়া যায়, খুবই সুন্দরভাবে খাওয়ায়, ওদের সিস্টেমগুলো খুবই ভালো। কিন্তু যদি কেউ আসো এখানে সে ঠিক রবিবার দিনকে আসার চেষ্টা করবে, রবিবারে খুব সুন্দরভাবে টাইমটাকে। নাচে চললাম, দেখতে সুন্দর লাগছে। এখান থেকে সব থেকে সুন্দর ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের। এইসবে আসলাম, আপাতত বিরাটে আছি, বিরাট থেকে ট্রেন ধরবো।